আপনি সেনা সদরে আলোচনা করে সরকার তৈরি করবেন, আর সেইটাকে আপনি বিপ্লবী অভ্যুত্থানের সরকার বলে পরবর্তীতে এই জোড়াতালি দিতে চাইবেন, এটা হবে না। আমাদের মতামত হচ্ছে এই সংবিধান অসাংবিধানিক হয়ে গেছে, এই অভ্যুত্থান সাংবিধানিক। একটা গণ অভ্যুত্থান হয়েছে, 2000 মানুষ মারা গেছে, তাদের রক্ত দিয়েছে, সেই রক্তের কথা বলে আমরা সব কিছু পেয়ে যাব, বাস্তবতাটা এতটা সহজ না। গণ অভ্যুত্থান এই সরকারের লেজিটিমেসির সোর্স আমরা খুব ভালো করে বুঝি, কিন্তু এটা একটা এক্সট্রা অর্ডিনারি গভর্নমেন্ট, তাদের নির্দিষ্ট মেয়াদ নাই, আমি বলি বেমেয়াদি অজানাতন্ত্র। এই সরকার বাংলাদেশের ইতিহাসের সম্ভবত সবচেয়ে ডাইভার্স সরকার। গণপরিষদ তো আমরা মানতে চাচ্ছি, রাজনৈতিক দলগুলো মানতে চাচ্ছে না, তাহলে আমাদেরকে এটা বলার অর্থ কি যে গণপরিষদে বিএনপি গেলে আপনারা মানবেন? আমরা তো বিএনপি সহ রাজনৈতিক দলগুলোকে প্রশ্ন করতে চাই, আপনারা কেন গণপরিষদের দিকে যাচ্ছেন না? আপনাদেরই সবার আগে গণপরিষদের কথা বলার উচিত ছিল। জনগণের প্রতিনিধিত্ব শুধু রাজনৈতিক দলগুলো করবে এই ধারণা ঠিক না, কারণ তাহলে জুলাই মাসে সম্পূর্ণ অপরিচিত ছাত্রদের ডাকে জনগণ আসতো না। এইটুকুই আমার এই পর্যায়ে বলার, যে রাজনৈতিক দলগুলোই শুধু জনগণকে প্রতিনিধিত্ব করে এই ধারণা ঠিক না। আমরা যেভাবে শুনতে পাচ্ছি আর কি বিভিন্ন রাজনৈতিক দল এবং অন্যান্য পক্ষের কাছ থেকে, যে নির্বাচনের জন্য যতটুকু ন্যূনতম সংস্কার করতে হয় করে তারপর আপনারা নির্বাচন দিয়ে চলে যান, কিংবা ম্যান্ডেট কোথায়, এই ধরনের প্রশ্ন শোনা যাচ্ছে। এগুলোর সাথে আমরা একটু বিনয়ের সাথে দ্বিমত করি। তার কারণ হচ্ছে যে ম্যান্ডেটের প্রশ্নটা একটা খুব অপ্রাসঙ্গিক প্রশ্ন, আর দ্বিতীয়ত হচ্ছে সংস্কার বনাম নির্বাচন এইরকম একটা বাইনারি করাটাও অনুচিত। কারণ সংস্কার এবং নির্বাচনের মধ্যে অ্যাজ সাচ কোনো ধরনের বিরোধিতা নাই। নির্বাচন এটা হতেই হবে। বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা ছিল, সেটা শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার এটাকে ধ্বংস করেছে, কিন্তু আবারও নির্বাচন হবে। কিন্তু সংস্কার না নির্বাচন, এই সরকার সংস্কার করতে পারবে কিনা, এই ধরনের যে কথাবার্তাগুলো আমরা শুনতে পাই, সেটাতে আমাদের কাছে একটু মনে হয় যে আমরা কি এই যে এতগুলো প্রাণ গেল এবং এতজন শহীদ হলো, এখনও আহতরা কাতরাচ্ছে, অনেকে এখনও শহীদ হচ্ছেন, তো এইটার প্রতি আমরা ঠিকমতো জাস্টিস করতে পারছি কিনা মাঝে মাঝে আমার এই সন্দেহ হয়। যারা বলছেন যে এই সরকারের ম্যান্ডেট কোথায়, আমি প্রশ্ন করতে চাই বা বিনয়ের সাথে তাদের কাছে জানতে চাই যে নির্বাচিত সরকারের কাছে, যেমন সংবিধান সংস্কার একটা বড় ইস্যু, নির্বাচিত সরকারের কাছে সংসদে যারা যাবেন তাদের কাছে কি সংবিধান পরিবর্তন করার ম্যান্ডেট থাকে? আমি যতটুকু বুঝি ততটুকু তাদের কাছে থাকা উচিত না, বরং একটা সংবিধান পরিবর্তন করার পরে সেই সংবিধানের অধীনেই সংসদ নির্বাচন হওয়ার কথা। সেজন্য আমরা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে বলেছি যে এই সামনের আগামী যে নির্বাচন তো হতেই হবে, এবং প্রধান উপদেষ্টার কথার মধ্য থেকে একটা ডেডলাইন পাওয়া গেছে যে সর্বোচ্চ সেটা 26শে জুন মাসের মধ্যে হতে পারে। তো এই নির্বাচনটা সংসদ নির্বাচন হওয়া উচিত না, এই নির্বাচনটা হওয়া উচিত গণপরিষদ নির্বাচন। এই গণপরিষদ নির্বাচনের মধ্যে দিয়ে আমরা সংবিধানের যে সমস্ত প্রস্তাব আসছে আমরাও সেখানে প্রস্তাব রেখেছি, অন্যান্য অংশীজনরাও প্রস্তাব রেখেছেন। এই পরিবর্তনগুলো হচ্ছে আমরা গণপরিষদে তোলা উচিত, দলিলটা যেগুলো প্রস্তাবগুলো আসবে, তারপর সেই গণপরিষদই পরবর্তীতে আইনসভায়, যদি আমরা দুটো নির্বাচনের মধ্যে না যেতে চাই তাহলে ওই গণপরিষদই কিন্তু হতে পারে আপনার আইনসভা, এইটা সম্ভব, মানে সংসদে পরিণত হতে পারে। সুতরাং এই রোডম্যাপটা আমরা ফলো না করলে, আমরা যদি এখন আবার একটা সংসদ নির্বাচনের দিকে যাই আগেরকার সকল সংবিধানের মধ্যে এবং আইনের মধ্যে, তাহলে আমরা যে ভুলগুলো আগে হয়েছে সেটা আবারও হবে। তার মাঝখানে আমি একটু দুটি ভিন্ন বিষয়। আমাদের সংসদ নির্বাচন যে কাঠামোর মধ্যে আমরা আছি, বা যেসব কাঠামোর প্রস্তাবনা ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো থেকে উত্থাপিত হয়েছে, এবং আপনি জানেন একটা জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠিত হয়, এবং গণপরিষদেরটাই শুধু মূলত আমাদের 72 সালে যে গণপরিষদ ছিল সেটা ছিল সংবিধান সংশোধনের জন্য। সেটি কিন্তু সরকার গঠনের ম্যান্ডেট নিয়ে গঠিত হয় না, সেটি শুধু সংবিধান সংশোধনের জন্য। আপনি কি এই ধরনের প্রস্তাব আপনাদের নাগরিক কমিটির পক্ষ থেকে দিচ্ছেন যে একটি গণপরিষদ নির্বাচন হবে, সংবিধান হবে, তারপরে এই সংবিধানের আলোকে নির্বাচন হবে? আপনি কি এরকমই কিছু বলছেন? আমরা সংবিধান সংস্কার কমিশনের কাছে যে প্রস্তাবগুলো রেখেছি সেগুলো ইতিমধ্যেই প্রকাশ্যে আছে, এগুলো নিয়ে নিউজ হয়েছে। আমরা সেখানে বলেছি যে সামনে নির্বাচনটা যেহেতু সংবিধান একটা বড় প্রশ্ন, সুতরাং এখন যারা মতামত দিচ্ছে অংশীজনরা, রাজনৈতিক দল সহ আমরাও দিয়েছি, এইগুলো সামনের গণপরিষদে তোলা উচিত এবং একটা গণপরিষদ নির্বাচন হওয়া উচিত। ওই গণপরিষদে যারা আসবে তারাই গণপরিষদের মধ্য দিয়ে সংবিধান প্রণয়ন করার পরে এটা আইনসভায় পরিণত হতে পারে, মানে সংসদ হতে পারে, এরকম আমরা একটা প্রস্তাব দিয়েছি। তার মানে সংবিধানটা এই সরকার, আমি যেটা মৌলিকভাবে এখানে ডিফার করতে চাচ্ছি যে আপনি শুধুমাত্র একটা সংসদ নির্বাচন করবেন এবং সেই সংসদের মধ্যে গিয়ে আপনি সংবিধান প্রণয়ন করবেন, এই ধারণাটার আমরা বিরোধিতা করছি। আপনাকে হয় গণপরিষদ যেতে হবে অথবা সংবিধান এখন প্রণয়ন করে আপনাকে গণভোটে যেতে হবে, এই দুটার একটা, যে কোনো একটা কিছু করতে হবে। এখন প্রশ্নটা হচ্ছে যে এই ম্যান্ডেটের যে ম্যান্ডেটের প্রশ্নটা আমি মনে করি যে অনুচিত প্রশ্ন, এই প্রশ্নটা তোলা উচিত না, কারণ ম্যান্ডেটটা শুধুমাত্র নির্বাচনের মধ্য দিয়ে আসে, এই ধারণাটাও ঠিক না। কারণ আপনি নির্বাচনের মধ্য দিয়ে 35%-এর বেশি বা 38
38%-এর বেশি ভোট পায় বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, এরকম কোনো ইতিহাস নাই, বা 40% সর্বোচ্চ। কিন্তু যখন আমরা বাংলাদেশের জনগণ মিলে একটা অভ্যুত্থান করলো এবং সেই অভ্যুত্থানের পরে এই সরকার নিয়ে আমাদের অনেক প্রশ্ন আছে, তার অনেক ঘাটতি আছে, কিন্তু তারপরেও এই সরকারকে আমরা সবাই সমর্থন করছি আমাদের বৃহত্তর স্বার্থের কারণে। সুতরাং তাকে ম্যান্ডেটের প্রশ্ন বলে, যে অনির্বাচিত সরকার, এগুলো বলে হচ্ছে এক ধরনের বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। আমরা মনে করি যে ম্যান্ডেট নিয়ে কোনো সংকট নাই, নির্বাচন হতে হবে এবং 2 বছরের মধ্যে, এই এখন মাত্র 4 মাস গেছে, 2 বছরের মধ্যে একটা নির্বাচনের রোডম্যাপ পাওয়া গেছে। এখনও যদি আমরা বলি যে, যেমন ধরা যাক বলা হচ্ছে যে 5 অগাস্টের মতো আরেকটা মানে নির্বাচনের দাবিতে আরেকটা আন্দোলন করতে হবে, তার মানে আমরা কি বলতে চাচ্ছি যে এখন আমরা 5 আগস্টের আগে যে ধরনের রাজনৈতিক পরিস্থিতি ছিল বাংলাদেশে, সেই ধরনের পরিস্থিতির মধ্যে আছি? তাহলে আমাদের 5 আগস্টের মতো আন্দোলন করতে হবে? এই ধরনের বক্তব্য আমরা মনে করি যে অনুচিত, দেওয়া উচিত না। বরং এই সরকারকে, শুধু এই সরকারের দায়িত্ব না, এই ঐক্যটা শুধুমাত্র সরকারের একটা উদ্যোগ হতে হবে এরকম না, আমাদের সবারই দায়িত্ব আছে বাংলাদেশ নিয়ে। গতকালকে সম্ভবত কোনো একজন আলোচক বলেছেন, আমার এই মুহূর্তে মনে নাই, তিনি বলেছেন যে বাংলাদেশের প্রশ্নে ঐক্য লাগবে, শুধুমাত্র নির্বাচন প্রশ্নে ঐক্য না, বাংলাদেশের প্রশ্নে ঐক্য দরকার। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা পরস্পরের বিরুদ্ধে এক ধরনের আমাদের ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে। এখান থেকে বের হয়ে আসার জন্য যে রোডম্যাপটা প্রধান উপদেষ্টার কথার মধ্যে পাওয়া গেছে, যে আগামী ডিসেম্বর, কিংবা উনি বলেছেন যে যদি ঐক্যমত তৈরি করা যায়, ঐক্যমত তৈরি করা যাবে না কেন এটা আমি বুঝতে পারি না, ঐক্যমত তৈরি করা যায় তাহলে জুনের মধ্যে নির্বাচন হবে 26-এর। সুতরাং নির্বাচনে একটা ডেডলাইন পাওয়া গেছে, নির্বাচনে কোনো ডেডলাইন পাওয়া যাচ্ছে না, বা নির্বাচন এই সরকার দিতে চাচ্ছে না, দেরি করছে না, এবং বিরাজনীতিকরণের একটা ষড়যন্ত্র চলছে, এই ধরনের কথাবার্তা রাজনৈতিক রেটরিক। আমি আপনাকে আরেকটা প্রশ্ন করব, তারপরে আপনি এই প্রশ্নটা সংক্ষিপ্ত উত্তর দিয়ে শেষ করে নেবেন। জি, এই সংবিধান কি বহাল আছে? আমরা যা দেখেছি, সংবিধানের 106 অনুচ্ছেদের আলোকে এই সরকারটি গঠিত হয়েছে, এবং বঙ্গভবনের শপথ গ্রহণ অনুষ্ঠানে সকলেই এই সংবিধানের সমর্থন সংরক্ষণের শপথ করেছেন। আপনি কি মনে করেন এই সংবিধান বহাল আছে এবং এই সংবিধান অনুসরণ করা উচিত, বা আপনার কি মনে হয়? এগুলো নিয়ে আমরা প্রচুর বলেছি যে এই সংবিধানকে প্রাধান্য দেওয়ার আর কোনো সুযোগ নাই। এই অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সংবিধান ইতিমধ্যেই বাতিল হয়ে গেছে, কিন্তু বাংলাদেশে সাংবিধানিক ধারাবাহিকতা নামক একটা অদ্ভুত ধারণা প্রচার করা হয়, যে সংবিধান না থাকলে আমরা একেবারে একটা ভয়ঙ্কর নৈরাজ্যের মধ্যে পড়ে যাব ইত্যাদি বলা হয়। এইটা নিয়ে অনেক কথা বলা যাবে, কিন্তু এখন যেহেতু সময় নাই, সংবিধান এখন আমরা মানে একটা ডেড জিনিসকে আসলে একরকম মানে কি বলবো কমায় রেখেছি আর কি, মানে আমরা এটা জোর করে ধরে রেখেছি, এই অর্থে সংবিধান আছে। আদারওয়াইজ এই সংবিধান থাকার কোনো কারণ ছিল না। এই সংবিধানকে আমরা পার হয়ে এসেছি, কারণ এই সংবিধান লম্বা সময় ধরে বাংলাদেশের জনগণের ইচ্ছা অভিপ্রায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। তো জনগণের ইচ্ছা অভিপ্রায়টা যদি মূল কথা হয়, তাহলে এই সংবিধানটা নিজেই অসাংবিধানিক। এটা নিয়ে আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি তো আইনের লোক না, আমি কোথা থেকে এসে কথা বলছি। শরীফ ভূঁইয়া, যিনি এখন সংবিধান সংস্কার কমিশনে আছেন, এই অভ্যুত্থান কেন সাংবিধানিক? মানে প্রথম কথা হচ্ছে যে এখানে অনেকেই বলেন যে অভ্যুত্থানকে তো সংবিধানের মধ্য থেকে মানে সংবিধানের মধ্য থেকে তাকে তার লিগ্যালিটি অর্জন করতে হবে না, এটা একটা তর্ক। আরেকটা হচ্ছে শরীফ ভূঁইয়া সহ অনেকেই কিন্তু বলছেন যে খোদ এই অভ্যুত্থানই সাংবিধানিক, এবং আমাদের মতামত হচ্ছে এই সংবিধান অসাংবিধানিক হয়ে গেছে, এই অভ্যুত্থান সাংবিধানিক। যদি আমরা লিগ্যালিটি তর্কের মধ্যে ঢুকি, সেটাতে আমি এখন যেতে চাচ্ছি না। যাই হোক, এখন বক্তব্য হচ্ছে যে আমরা এই সংবিধানটাকে আছে, আমরা ইনস্ট্রুমেন্টালি রেখেছি, মানে এটা রাখলে আমাদের মন শান্ত হয় যে একটা সংবিধান আছে, এই জন্য এই সংবিধান আছে। আদারওয়াইজ এই সংবিধানের প্রাধান্য পাওয়া উচিত ছিল না। এই গণঅভ্যুত্থানের পরে এই গণঅভ্যুত্থান এই সংবিধানের বিরুদ্ধে একটা ম্যান্ডেট। ধন্যবাদ। আলোচনার বিষয় হচ্ছে যে সংস্কার এবং নির্বাচনের পথরেখা। আমাদের যে বর্তমান সরকার, অভ্যুত্থানের ফলে গঠিত সরকার, এই সরকারটা ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাট নট বাই দ্য পিপল। এই পয়েন্টটা আমাদেরকে বুঝতে হবে। এই সরকার বাংলাদেশের ইতিহাসের সম্ভবত সবচেয়ে ডাইভার্স সরকার। বিভিন্ন ধরনের টেকনোলজি বা বিভিন্ন ধরনের স্পেশালাইজড ফিল্ডের যারা জায়ান্ট, তারা এই সরকারের নেতৃত্ব দিচ্ছেন, কিন্তু তাদের একজনেরও কোনো গভর্নিং এক্সপিরিয়েন্স নাই। আপনাদেরকে মনে রাখতে হবে যে আমরা কোনো কাজই যেটা আগে কখনো করি নাই, সেটা প্রথমবারে খুব ভালো করে করতে পারবো না। এই বাস্তবতাটা আমাদেরকে মনে রাখতে হবে। এখন এই যে সরকারের সাথে সংশ্লিষ্ট, যদিও তারা প্রকাশ্যে স্বীকার করেন না, নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন অংশ, তারা সরকারের উপর এবং জাতির উপরে একটা আকাশ কুসুম প্রত্যাশা তারা একটা তৈরি করে ফেলেছে। খুবই আকাশচুম্বী একটা প্রত্যাশা এই সরকারের উপরে কিন্তু ঝেঁকে বসেছে, এবং সেই প্রত্যাশাগুলো কয়েকটা ফলস প্রিমাইজেস উপরে দাঁড়ানো। তার মধ্যে একটা হচ্ছে
গণ অভ্যুত্থানটা এটা 36 দিনের আন্দোলনে হয়েছে এবং এই আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে তারা যে কোনো ধরনের সংস্কারের ম্যান্ডেট তারা পেয়েছে, এটা একটা তাদের ভুল ধারণা। আরেকটা তাদের ভুল ধারণা হচ্ছে যে আমাদের এই যে ইমপ্রপারলি সোকল্ড রেভলিউশন, এটার কারণে সংবিধান বাতিল হয়ে গেছে। সংবিধান বাতিল করা যেত, সেটা 5, 6, 7, 8 তারিখ পর্যন্ত যা হওয়ার হয়ে গেছে। এর পরবর্তীতে সেই ভুল রেকটিফাই করার বাস্তবে কোনো সুযোগ নাই। আপনারা সুপ্রিম কোর্ট থেকে আর্টিকেল 106-এ গিয়ে অনুমোদন নিয়ে আসবেন, তারপরে সংবিধান বাতিল করবেন, তাহলে তো আপনার সুপ্রিম কোর্ট বাতিল হয়ে যায়। সুপ্রিম কোর্ট ইজ দ্য ক্রিয়েশন অফ দ্য কনস্টিটিউশন। কনস্টিটিউশন যদি বাতিল হয়ে যায়, সুপ্রিম কোর্ট থাকে না, পার্লামেন্ট থাকে না, আরও কোনো কিছুই থাকে না। তাহলে আপনি যেভাবে সরকারটা তৈরি করেছেন ওই সরকারটাই থাকে না। আপনি সেনা সদরে আলোচনা করে সরকার তৈরি করবেন, আর সেইটাকে আপনি বিপ্লবী অভ্যুত্থানের সরকার বলে পরবর্তীতে এই জোড়াতালি দিতে চাইবেন, এটা হবে না। আপনার সরকারটা যদি শহীদ মিনারে গঠিত হতো, ওইখানে সবাই যদি শহীদ মিনারে গিয়ে চুপ্পুর কাছে না গিয়ে ওইখানে গিয়ে আনুগত্য পোষণ করত, তখন আমরা এই ধরনের কথাবার্তাগুলো বলতে পারতাম। যেই ভুলটা আপনারা 5 থেকে 8 তারিখে করেছেন, সেই ভুলের সংশোধন বাংলাদেশের ইতিহাসে বাস্তবে আর সম্ভব হবে না। এটা কেন, কিভাবে, কার মাধ্যমে হয়েছে, সেই বিষয়ে আমরা আসছি না। এখন ওনাদের আরেকটা যে ব্যাপার, সেটা হচ্ছে যে ওনারা চাচ্ছেন যে এই গণ অভ্যুত্থানের পরে একটা বিশাল সংস্কার হবে, অনস ইন এ জেনারেশন অপরচুনিটি, এমন সুযোগ আমরা আর কোনো দিন পাবো না। সুতরাং ডক্টর ইউনূসকে রেখে আমাদের যা করার করতে হবে, একবার আমরা সংস্কার করব, তারপরে নিশ্চিত। এখানে কিছু সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে, আমি 2টা লোকের কথা বলি। একটা হচ্ছে স্যামুয়েল হান্টিংটন, ওনার নাম আপনারা সবাই শুনেছেন। ওনার দ্য থার্ড ওয়েভ অফ ডেমোক্রেটাইজেশন, ওইখানে উনি অথরিটারিয়ান রেজিম ফল করার পরে যারা ডেমোক্রাইজারের ভূমিকা পালন করেন ওনাদেরকে কিছু গাইডলাইন দিয়েছেন। তার মধ্যে তিনি একটা কথা বলেছেন যে কিপ এক্সপেকটেশন লো, এবং উনি ক্যাটেগরিক্যালি বলেছেন যে ফুলি ইলাবোরেটেড ডেমোক্রেটিক ইউটোপিয়া অ্যাভয়েড করতে হবে, কারণ এইটা ট্রানজিশনাল গভর্নমেন্ট, এর পক্ষে এই কাজগুলো করা সম্ভব না। আমাদের এক্সপেকটেশন থাকতে পারে। আরেকটা লোকের কথা আমি বলবো, ফ্রান্সিস ফুকুয়ামা। উনি তার অরিজিন অফ পলিটিক্যাল অর্ডার, এখানে উনি দেখিয়েছেন যে পলিটিক্যাল অর্ডার, পলিটিক্যাল ইনস্টিটিউশন, ডেমোক্রেটিক কালচার, 1 দিন 2 দিন একটা গণ অভ্যুত্থান হয়েছে, 2000 মানুষ মারা গেছে, তাদের রক্ত দিয়েছে, সেই রক্তের কথা বলে আমরা সব কিছু পেয়ে যাব, বাস্তবতাটা এতটা সহজ না। তিনি বলেছেন পলিটিক্যাল ইনস্টিটিউশন বিল্ডিং ইজ স্লো অ্যান্ড পেইনফুল প্রসেস। তো আমাদেরকে একটু স্লো এবং পেইনফুল প্রসেসটা বুঝে, কতটা পেইনফুল, আমি আজকে যখন আসলাম তখন আমার শিক্ষক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বক্তব্য দিচ্ছিলেন। উনি শুধু বিচারের ব্যাপারে ওনার যে পেইন এবং সাফারিংয়ের কথা বলেছে, তাহলে আপনার রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায় আপনাকে মেরামত করতে হবে, এটা তো একটা লং টাইম প্রসেসের ব্যাপার। তো সুতরাং আপনাকে বাস্তবতার ভিত্তিতে যখন আসবেন, তখন আপনাকে হাইলি অ্যাম্বিশাস, ফুলি ইলাবোরেটেড ডেমোক্রেটিক ইউটোপিয়া, এখান থেকে বের হয়ে একটা লিমিটেড রিফর্ম এজেন্ডা আপনাকে সামনে রাখতে হবে, যেটা আপনার পক্ষে প্র্যাকটিক্যালি এক্সিকিউট করা সম্ভব। এই যে লিমিটেড রিফর্ম এজেন্ডা, এটা কেন দরকার? আপনি দেখেন, পলিটিক্যাল ইনস্টিটিউশন বিল্ডিং একটা লম্বা কাজ, এটা শুধু 1, 2, 5, 10 বছরের ব্যাপার না, এটা জেনারেশনের পর জেনারেশন প্র্যাকটিসের ব্যাপার। পৃথিবীর ডেমোক্রেটিক কান্ট্রিগুলোর ইতিহাস যদি দেখেন, তাদের প্রত্যেক দেশে শত শত সিভিল ওয়ার হয়েছে, হাজার হাজার মানুষ মারা গেছে, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, তারপরে 200, 300, 400 বছরের প্র্যাকটিসের পরে তারা একটা পর্যায়ে এসেছে। এবার আমি যদি দেখি, আপনার ইকোনমিক রিফর্মের কথা ধরেন, ইকোনমিক রিফর্ম, আমাদের সবচেয়ে ফান্ডামেন্টাল প্রবলেম কি? লো ট্যাক্স রেভিনিউ টার্ন আউট। এখন এটা আপনি সমাধান কয়দিনে করবেন? কয়েক দশক লাগবে। তার চেয়ে আপনি কি করতে পারেন, যেটা শর্ট ম্যাক্রো ইকোনমিক রিফর্ম, যেমন আপনি ইনফ্লেশন কন্ট্রোল করবেন, মার্কেট প্রাইস কন্ট্রোল করবেন, আপনি একটা পলিটিক্যাল স্টেবিলিটি নিয়ে আসবেন, এই যে পেটি ঘুষ বাণিজ্য হাবিজাবি এইগুলো কন্ট্রোল করার চেষ্টা করবেন, পুরোপুরি পারবেন না। এখন এই বিষয়টার দিকে আমাদেরকে বুঝতে হবে যে কতটুকু আমার করা সম্ভব, কতটুকু সম্ভব না। এখন আমি যদি এই আকাশ কুসুম সবিস্তারে সংস্কার করতে যাই, কয়েকটা সমস্যা আছে। প্রথম সমস্যাটা হচ্ছে আপনার এই যে রিফর্মের মোমেন্টাম নষ্ট হবে। গণ অভ্যুত্থান এই সরকারের লেজিটিমেসির সোর্স আমরা খুব ভালো করে বুঝি, কিন্তু এটা একটা এক্সট্রা অর্ডিনারি গভর্নমেন্ট, তাদের নির্দিষ্ট মেয়াদ নাই, আমি বলি বেমেয়াদি অজানাতন্ত্র। এখন এই যে বেমেয়াদি অজানাতন্ত্র, এইটার লেজিটিমেসি ওঠানামা করবে। কেন ওঠানামা করবে? আপনি যদি ইফেক্টিভলি ডেলিভারি দিতে পারেন জনগণের প্রত্যাশা, জনগণ বলবে আমরা আপনার সাথে আছি।
কিন্তু সেক্রেটারিয়েটের মতো আনসার বিদ্রোহের মতো যদি ইনসিডেন্ট ঘটে বলবে যে তাড়াতাড়ি যাও আর তাড়াতাড়ি ইলেকশন দাও, তুমি কি সংস্কার করবে আমি বুঝে ফেলছি। তো আজকে কালকে আগে পরে এটার যে মানে লেজিটিমেসি ওঠানামা করে, তো লেজিটিমেসি এবং ইফেক্টিভনেস এই দুইটা একটা কম্বিনেশনের ব্যাপার। তো আমাদেরকে এই সরকার যদি ইফেক্টিভ হয় তার লেজিটিমেসিটা বাড়বে। এখন আপনি ইফেক্টিভ কখন হবেন? আপনার মানুষ কম, এক্সপিরিয়েন্স কম, এই ব্যুরোক্রেসি সেটা একটা করাপ্টেড, হাসিনা লয়াল, 90,000 পুলিশ সদস্য এই থাগিস ছাত্রলীগ আওয়ামী লীগ থেকে আসা, তাদেরকে দিয়ে আপনি কোন সংস্কারটা করবেন? এরপরে আমি একটু শেষ করব, আমার একেবারে শেষ করব। আমি প্রশ্নটা এইভাবে করি, আচ্ছা একটু আমি শেষ করে বলি। জাতি একটা ঐক্যমত চায়, সংবিধান বাতিল হবে না সংবিধান সংশোধন হবে নাকি সংবিধান পুনর্লিখন হবে? আচ্ছা থ্যাংক ইউ। আপনার প্রশ্নটা যদি হয় কি প্রক্রিয়ায় হবে? প্রশ্নটা সম্ভবত নাগরিক কমিটির সার্ভার তুষার সাহেবের এখান থেকেই একসাথে কানেক্টেড। আমার প্রশ্নটা হচ্ছে কনস্টিটিউশন মেকিং এটা মেজরিটারিয়ান এক্সারসাইজ। কনস্টিটিউশন মেকিংয়ে পাবলিকের সে থাকতে হবে এবং পাবলিককে রিপ্রেজেন্ট করে পলিটিক্যাল পার্টি। আমি নয়াপল্টন থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত জনস্রোত সৃষ্টি করব, আপনি আমাকে জনগণ হিসেবে কোয়ালিফাই করবেন না, কিন্তু 10-12 জন মিলে একটা পাঠচক্র করলে সেটা জনগণ না। আমি এখন আপনাকে বলি যে কনস্টিটিউশন কি হবে। তো কনস্টিটিউশন যদি আপনি গণপরিষদ ইলেকশন দেন, 300 লোক বিএনপি থেকে জিতে আসে, তারা একটা কনস্টিটিউশন তৈরি করে, আপনারা মেনে নেবেন? না, আপনি ধরেন গণপরিষদ নির্বাচনই হোক আর সংবিধানের পুনর্লিখন বা সংশোধনই হোক, আচ্ছা সংবিধান আমাদের আদালতের নির্দেশনা অনুযায়ী গণভোটের বিধান ফেরত এসেছে, ফলে আমরা কিন্তু যাই করি গণভোটে কিন্তু আমাদের যেতে হবে, ফলে জনগণ তো আছেই। না, আমি দুইটা কথা বলি। গণভোট তো আর সংবিধান তৈরি করতে পারে না, সেটা হচ্ছে অ্যাপ্রুভাল আর ডিসঅ্যাপ্রুভাল। আমি একটা দিলাম, তুমি মানো কি মানো না, জনগণ তো ইনপুট দেয় না গণভোটে। এখন আমার প্রশ্ন যে আপনি ওই গণপরিষদকে কি ফ্রি করে দিবেন যে গণপরিষদ ইলেকশন 300 মানুষ জিতে আসবে, তারা যেটা করবে আমি সেটা মেনে নিব? গণভোটে দিলাম, যেহেতু 300 লোক গণপরিষদে যারা নির্বাচিত করছে গণভোটে তো তাদের পক্ষেই ভোট দিবে। এখন যদি 300 লোক বিএনপি থেকে আসে, আপনারা তো মনে হয় মানবেন না, তাহলে তো আপনারা ডেমোক্রেসির প্রতি আপনাদের তো নাই, সম্মানটা নাই। আচ্ছা ধন্যবাদ, ধন্যবাদ। আমি আবার সারোয়ার তুষার কাছে যাব। কিন্তু জনগণের প্রতিনিধিত্ব শুধু রাজনৈতিক দলগুলো করবে এই ধারণা ঠিক না, কারণ তাহলে জুলাই মাসে সম্পূর্ণ অপরিচিত ছাত্রদের ডাকে জনগণ আসতো না। এইটুকুই আমার এই পর্যায়ে বলার, যে রাজনৈতিক দলগুলোই শুধু জনগণকে প্রতিনিধিত্ব করে এই ধারণা ঠিক না। আর বাদ বাকি উনি যেগুলো বলেছেন, আমরা তো গণপরিষদের কথা বলছি, গণপরিষদের কথা তো আমরাই বলছি, এটা সবার আগে তো রাজনৈতিক দলগুলোর বলার কথা ছিল। আমরা বলছি যে নির্বাচিত গণপরিষদের মধ্যে দিয়ে যারা যাবে তার আগে একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক তৈরি করেন, ওই লিগ্যাল ফ্রেমওয়ার্কের ভিত্তিতে গণপরিষদে সংবিধান প্রণয়ন হবে। এইটা মানতে রাজনৈতিক দলগুলোই তো মানতে চাচ্ছে না। আগে আপনি নির্ধারিত করে দিবেন। ভাই এক কথার পিঠে কথা বলা দরকার নেই, আমি আমারটা বলি, আপনার সময় তো আমি বলি নাই। তাহলে মানে গণপরিষদ তো আমরা মানতে চাচ্ছি, রাজনৈতিক দলগুলো মানতে চাচ্ছে না, তাহলে আমাদেরকে এটা বলার অর্থ কি যে গণপরিষদে বিএনপি গেলে আপনারা মানবেন? আমরা তো বিএনপি সহ রাজনৈতিক দলগুলোকে প্রশ্ন করতে চাই, আপনারা কেন গণপরিষদের দিকে যাচ্ছেন? আপনাদেরই সবার আগে গণপরিষদের কথা বলার উচিত ছিল।